কেল্লায় প্রবেশ করিয়া বাঁহাতি যে রাস্তাটা গঙ্গার দিকে গিয়াছে তাহারই শেষ প্রান্তে কৈলাসবাবুর বাড়ি। স্থানটি বেশ নির্জন। অনুচ্চ প্রাচীর ঘেরা বাগানের চারিদিকে কয়েকটি ঝাউ ও দেবদারু গাছ, মাঝখানে ক্ষুদ্র দ্বিতল বাড়ি। বৈকুণ্ঠবাবুকে যে ব্যক্তি খুন করিয়াছিল, বাড়িটির অবস্থিতি দেখিয়া মনে হয় ধরা পড়িবার ভয়ে তাহাকে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হইতে হয় নাই। বরদাবাবু আমাদের লইয়া একেবারে উপরতলায় কৈলাসবাবুর শয়নকক্ষে উপস্থিত হইলেন। ঘরটি সম্পূর্ণ নিরাভরণ। মধ্যস্থলে একটি লোহার খাট বিরাজ করিতেছে এবং সেই খাটের উপর পিঠে বালিশ দিয়া কৈলাসবাবু বসিয়া আছেন। একজন ভৃত্য কয়েকটা চেয়ার আনিয়া ঘরের আলো জ্বালিয়া দিয়া প্রস্থান করিল। ছাদ হইতে ঝুলানো কেরোসিন ল্যাম্পের আলোয় প্রায় অন্ধকার ঘরে ধূসর অবসন্নতা কিয়ৎ পরিমাণে দূর হইল। মুঙ্গেরে তখনও বিদ্যুৎ বিভার আবির্ভাব হয় নাই। কৈলাসবাবুর চেহারা দেখিয়া তিনি রুগ্ন এ বিষয়ে সংশয় থাকে না। তাহার রং বেশ ফর্সা, কিন্তু রোগের প্রভাবে মোমের মতো একটা অর্ধ স্বচ্ছ পাণ্ডুরতা মুখের বর্ণকে যেন নিষ্প্রাণ করিয়া দিয়াছে। মুখে সামান্য ছাঁটা দাঁড়িয়ে আছে, তাহাতে মুখের শীর্ণতা যেন আরও পরিস্ফুট। চোখের দৃষ্টিতে অশান্ত অনুযোগ উঁকিঝুঁকি মারিতেছে। কণ্ঠস্বরও দীর্ঘ রোগভোগের ফলে একটা অপ্রসন্ন তীক্ষ্ণতা লাভ করিয়াছে। পরিচয় আদান প্রদান শেষ হইলে আমরা উপবেশন করিলাম। ব্যোমকেশ জানালার কাছে গিয়া দাঁড়াইল। ঘরের ওই একটি মাত্র জানালা, পশ্চিমমুখী, নিচে বাগান। দেবদারু গাছের ফাঁকে ফাঁকে দূরে গঙ্গা স্রোতরেখা দেখা যায়। এদিকে আর লোকালয় নাই। বাগানের পাঁচিল পার হইয়াই গঙ্গার চড়া আরম্ভ হইয়াছে। ব্যোমকেশ বাহিরের দিকে উঁকি মারিয়া বলিল, জানালাটা মাটি থেকে প্রায় 15 হাত উঁচু। আশ্চর্য বটে। তারপর ঘরের চারিপাশে কৌতূহলীর দৃষ্টি হানিতে হানিতে চেয়ারে আসিয়া বসিল। কিছুক্ষণ কৈলাসবাবুর সঙ্গে ভৌতিক ব্যাপার সম্বন্ধে আলোচনা হইল। নূতন কিছুই প্রকাশ পাইল না, কিন্তু দেখিলাম কৈলাসবাবু লোকটি অসাধারণ একগুঁয়ে। ভৌতিক কাণ্ড তিনি অবিশ্বাস করেন না, বিলক্ষণ ভয় পাইয়াছেন, তাহাও তাহার কথায় ভাবে প্রকাশ পাইল। কিন্তু তবু কোনো ক্রমেই এই হানা বাড়ি পরিত্যাগ করিবেন না। ডাক্তার তাহার হৃদযন্ত্রের অবস্থা বিবেচনা করিয়া এ বাড়ি ত্যাগ করিবার উপদেশ দিতেছেন। তাহার সহচরেরাও ভীত হইয়া মিনতি করিতেছে, কিন্তু তিনি রুগ্ন শিশুর মতো অহেতুক জিদ ধরিয়া এই বাড়ি কামড়াইয়া পড়িয়া আছেন। কিছুতেই এখান হইতে নড়িবেন না। হঠাৎ কৈলাসবাবু একটা আশ্চর্য কথা বলিয়া আমাদের চমকিত করিয়া দিলেন। তাহার স্বভাব সিদ্ধ খিটখিটে স্বরে বলিলেন, সবাই আমাকে এ বাড়ি ছেড়ে দিতে বলেছে। আরে বাপু, বাড়ি ছাড়লে কি হবে? আমি যেখানে যাব সেখানেই এই ব্যাপার হবে। এসব অলৌকিক কাণ্ড কেন ঘটছে তা তো আর কেউ জানে না, সে কেবল আমি জানি। আপনারা ভাবছেন কোথাকার কোন বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মা এখানে আনাগোনা করছে। মোটেই তা নয়, এর ভেতর অন্য কথা আছে। উৎসুকভাবে জিজ্ঞাসা করিলাম, কীরকম? বৈকুণ্ঠ ফৈকুণ্ঠ সব বাজে কথা। এ হচ্ছে পিশাচ, আমার গুণধর পুত্রের কীর্তি। সে কি? কৈলাসবাবুর মোমের মতো গণ্ডে ঈষৎ রক্ত সঞ্চার হইল। তিনি সোজা হইয়া বসিয়া উত্তেজিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ, লক্ষ্মী ছাড়া একেবারে উচ্ছন্নে গেছে।
ভদ্রলোকের ছেলে, জমিদারের একমাত্র বংশধর, পিশাচ সিদ্ধ হতে চায়। শুনেছেন কখনো? হতভাগাকে আমি ত্যায্যপুত্র করেছি, তাই আমার ওপর ওর রিস। তার একটা মহাপাষণ্ড গুরু জুটেছে। শুনেছি শ্মশানে বসে মরার খুলিতে করে মদ খায়। একদিন আমার ভদ্রাসনেও চড়াও হয়েছিল। আমি দারোয়ান দিয়ে চাপকে বার করে দিয়েছিল। তাই দুজনে মিলে সড়ো করে আমার পিছনে পিশাচ লেলিয়ে দিয়েছে। কুলাঙ্গার সন্তান। তার মতলবটা বুঝতে পারছেন? আমার বুকের ব্যামো আছে। পিশাচ দেখে আমি যদি হার্ট ফেল করে মরি, ব্যাস, মানিক আমার নিষ্কণ্ঠকে প্রেতসিদ্ধ গুরুকে নিয়ে বিষয় ভোগ করবেন। কৈলাসবাবু তিক্ত কণ্ঠে হাসিলেন। তারপর সহসা জানালার দিকে তাকাইয়া বিস্ফারিত চক্ষে বলিয়া উঠিলেন, ওই ওই যে ওই যে ওই ওই। আমি জানালার দিকে ফিরিয়া কৈলাসবাবুর কথা শুনিতেছিলাম। বিদ্যুৎ বেগে জানালার দিকে ফিরিলাম। যাহা দেখিলাম তাহাতে বুকের রক্ত হিম হইয়া যাওয়া বিচিত্র নয়। বাহিরে তখন অন্ধকার হইয়া গিয়াছে। ঘরের অনুজ্জ্বল কেরোসিন ল্যাম্পের আলোকে দেখিলাম জানালার কালো ফ্রেমে আঁটা একটা বিভৎস মুখ। অস্থিসার মুখের বর্ণ পাণ্ডুপিত। অধোরষ্টের ফাঁকে কয়েকটা পিত বর্ণ দাঁত বাহির হইয়াছে। কালিমা বেষ্টিত চক্ষু কোঠর হইতে দুইটা ক্ষুধিত হিংস্র চোখের পৈশাচিক দৃষ্টি যেন ঘরের অভ্যন্তরটাকে গ্রাস করিবার চেষ্টা করিতেছে। মুহূর্তের জন্য নিশ্চল পক্ষাঘাত হইয়া গেলাম। তারপর ব্যোমকেশ 2 লাফে জানালার সম্মুখীন হইল, কিন্তু সেই ভয়ঙ্কর মুখ তখন অদৃশ্য হইয়াছে। আমিও ছুটিয়া ব্যোমকেশের পাশে গিয়া দাঁড়াইলাম। বাহিরের অন্ধকারে দৃষ্টি প্রেরণ করিয়া মনে হইল যেন দেবদারু গাছের ঘন ছায়ার ভিতর দিয়া একটা শীর্ণ অতি দীর্ঘ মূর্তি শূন্যে মিলাইয়া গেল। ব্যোমকেশ দেশলাই জ্বালিয়া জানালার বাহিরে ধরিল। গলা বাড়াইয়া দেখিলাম নিচে মই বা তজ্জাতীয় আহরণী কিছুই নাই। এমনকি মানুষ দাঁড়াইতে পারে এমন কার্নিশ পর্যন্ত দেওয়ালে নাই। ব্যোমকেশের কাঠি নিঃশেষ হইয়া নিবিয়া গেল। সে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া চেয়ারে বসিল। বরদাবাবু বসিয়াছিলেন, উঠেন নাই। এখন ব্যোমকেশের দিকে ফিরিয়া কহিলেন, দেখলেন? ব্যোমকেশ বলিল, দেখলুম। বরদাবাবু গম্ভীরভাবে একটু হাসিলেন। তাহার চোখে গোপন বিজয় গর্ব স্পষ্ট হইয়া উঠিল। জিজ্ঞাসা করিলেন, কিরকম মনে হলো? কৈলাসবাবু জবাব দিলেন। তিনি বালিশে ঠেস দিয়া প্রায় শুইয়া পড়িয়াছিলেন। হতাশা মিশ্রিত স্বরে বলিয়া উঠিলেন, কি আর মনে হবে? এ পিশাচ আমাকে না নিয়ে ছাড়বে না। ব্যোমকেশবাবু, আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। পিশাচের হাত থেকে কেউ কখনো উদ্ধার পেয়েছে শুনেছেন? তাহার ভয় মিশ্রিত মুখের পানে চাহিয়া আমার মনে হইল, সত্যি ইহার সময় আসন্ন হইয়াছে। দুর্বল হৃদযন্ত্রের উপর এরূপ স্নায়বিক ধাক্কা সহ্য করিতে পারিবেন না। ব্যোমকেশ শান্তস্বরে বলিল, দেখুন, ভয়টাই মানুষের সবচেয়ে বড় শত্রু, প্রেত পিশাচ নয়। আমি বলি, বাড়িটা না হয় ছেড়েই দিন না। বরদাবাবু বলিলেন, আমিও তাই বলি। আমার বিশ্বাস এ বাড়িতে দোষ লেগেছে, পিশাচ টিশাচ নয়। বৈকুণ্ঠবাবুর অপঘাত মৃত্যুর পর থেকে। ব্যোমকেশ বলিল, পিশাচই হোক আর বৈকুণ্ঠবাবুই হন, মোট কথা
কৈলাসবাবুর শরীরে যে রকম অবস্থা, তাতে হঠাৎ ভয় পাওয়া ওর পক্ষে স্বাস্থ্যকর নয়। অতএব এ বাড়ি ছাড়াই কর্তব্য। আমি বাড়ি ছাড়ব না। কৈলাসবাবুর মুখে একটা অন্ধ একগুঁয়েমি দেখা দিল। কেন বাড়ি ছাড়ব? কি করেছি আমি যে অপরাধীর মতো পালিয়ে বেরোব? আমার নিজের ছেলে যদি আমার মৃত্যু চায়, বেশ, আমি মরব। পিতৃহত্যার পাপকে যে কুসন্তানের ভয় নেই, তার বাপ হয়ে আমি বেঁচে থাকতে চাই না। অভিমান ও জিদের বিরুদ্ধে তর্ক করা বৃথা। রাত্রি হইয়াছিল, আমরা উঠিলাম। পরদিন প্রাতে আবার আসিবার আশ্বাস দিয়া নিচে নামিয়া গেল। পথে কোনো কথা হইল না। বরদাবাবু দু একবার কথা বলিবার উদ্বেগ করিলেন, কিন্তু ব্যোমকেশ তাহা শুনিতে পাইল না। বরদাবাবু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া গেলেন। শশাঙ্কবাবু ইতিমধ্যে বাড়ি ফিরিয়াছিলেন। আমরা বসিবার ঘরে প্রবেশ করতেই তিনি বলিলেন, কি হে, কি হলো? ব্যোমকেশ একটা আরাম কেদারায় শুইয়া পড়িয়া ঊর্ধ্বমুখে বলিল, প্রেতের আবির্ভাব। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কতকটা যেন আত্মগতভাবেই বলিল, কিন্তু বরদাবাবুর প্রেত এবং কৈলাসবাবুর পিশাচ মিলে ব্যাপারটা ক্রমেই বড় জটিল করে তুলেছে। পরদিন রবিবার ছিল। প্রাতঃকালে উঠিয়া ব্যোমকেশ শশাঙ্কবাবুকে বলিল, চলো কৈলাসবাবুর বাড়িটা ঘুরে আসা যাক। শশাঙ্কবাবু বলিলেন, হ্যাঁ, আবার ভূত দেখতে চাও নাকি? কিন্তু দিনের বেলা গিয়ে লাভ কি? রাত্রি ছাড়া অশরীরীর দর্শন পাওয়া যায় না। কিন্তু যা অশরীরী নয়, অর্থাৎ বস্তু, তার তো দর্শন পাওয়া যেতে পারে। বেশ, চলো। 7টা বাজিতে না বাজিতে উদ্দিষ্ট স্থানে পৌঁছাইলাম। কৈলাসবাবুর বাড়ি তখনও সম্পূর্ণ জাগে নাই। একটা চাকর নিদ্রালুভাবে নিচের বারান্দা ঝাড় দিতেছে। উপরে গৃহস্বামীর কক্ষে দরজা জানলা বন্ধ। ব্যোমকেশ বলিল, ক্ষতি নেই, বাগানটা ততক্ষণ ঘুরে ফিরে দেখি। শিশির ভেজা ঘাসে সমস্ত বাগানটি আস্তীর্ণ। সোনালি রৌদ্রে দেওদারের চুনট করা পাতা জরির মতো ঝলমল করিতেছে। চারিদিকে শারদ প্রাতের অপূর্ব পরিচ্ছন্নতা। আমরা ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। বাগানটি পরিসরে বিঘা 4 কম হইবে না, কিন্তু ফুল বাগান বলিয়া কিছু নাই। এখানে সেখানে গোটা কতক দোপাটি ও করবীর ঝাড় নিতান্ত অনাদৃতভাবে ফুল ফুটাইয়া রহিয়াছে। মালি নাই, বোধ করি বৈকুণ্ঠবাবুর আমলেও ছিল না। আগাছার জঙ্গল বৃদ্ধি পাইলে সম্ভবত বাড়ির চাকরেরাই কাটিয়া ফেলিয়া দেয়। তাহার পরিচয় বাগানের পশ্চিম দিকে এক প্রান্তে পাইলাম। দেয়ালের কোণ ঘেঁষিয়া আবর্জনা জমা হইয়া আছে। উনানের ছাই, কাঠকুটা, ছেঁড়া কাগজ, বাড়ির জঞ্জাল সমস্তই এখানে ফেলা হয়। বহুকালে সঞ্চিত জঞ্জাল রৌদ্রে বৃষ্টিতে জমাট বাঁধিয়া স্থানটাকে স্ফীত করিয়া তুলিয়াছে। এই আবর্জনার গাদায় উঠিয়া ব্যোমকেশ অনুসন্ধিৎসু ভাবে এদিক ওদিক তাকাইতে লাগিল। জুতা দিয়া ছাই মাটি সরাইয়া দেখিতে লাগিল। একবার একটা পুরানো টিনের কৌটো তুলিয়া ভালো করিয়া পরীক্ষা করিয়া আবার ফেলিয়া দিল। শশাঙ্কবাবু তাহার রকম দেখিয়া বলিলেন, কি হে, ছাই গাদার মধ্যে কি খুঁজছ? ব্যোমকেশ ছাই গাদা হইতে চোখ না তুলিয়াই বলিল, আমাদের প্রাচীন কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো। এটা কি? একটা চির ধরা পরিত্যক্ত লণ্ঠনের চিমনি পড়িয়াছিল।
সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ তাহার খোলের ভিতর দেখিতে লাগিল। তারপর সন্তর্পণে তাহার ভিতর আঙুল ঢুকাইয়া একখণ্ড জীর্ণ কাগজ বাহির করিয়া আনিল। সম্ভবত বায়ুতাড়িত হইয়া কাগজের টুকরাটা চিমনির মধ্যে আশ্রয় লইয়াছিল, তারপর দীর্ঘকাল সেইখানে রহিয়া গিয়াছে। ব্যোমকেশ চিমনি ফেলিয়া কাগজখানা নির্দিষ্ট চিত্রে দেখিতে লাগিল। আমিও উৎসুক হইয়া তাহার পাশে গিয়া দাঁড়াইল। কাগজখানা একটা ছাপা ইস্তাহারের অর্ধাংশ। তাহাতে কয়েকটা অস্পষ্ট জন্তু জানোয়ারের ছবি রহিয়াছে মনে হইল। জল বৃষ্টিতে কাগজের রং বিবর্ণ হইয়া গিয়াছে। ছাপার কালিও এমন অস্পষ্ট হইয়া পড়িয়াছে যে পাঠোদ্ধার দুঃসাধ্য। শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিল, কি দেখছো হে, ওতে কি আছে? কিছু না। ব্যোমকেশ কাগজখানা উল্টাইয়া তারপর চোখের কাছে আনিয়া ভালো করিয়া দেখিয়া বলিল, হাতের লেখা রয়েছে, দেখো তো পড়তে পারো কিনা। বলিয়া কাগজ আমার হাতে দিল। অনেকক্ষণ ধরিয়া পরীক্ষা করিলাম। হাতের লেখা যে আছে তাহা প্রথমটা ধরাই যায় না। কালির চিহ্ন বিন্দু মাত্র নাই। কেবল মাঝে মাঝে কলমের আঁচড়ের দাগ দেখিয়া দু একটা শব্দ অনুমান করা যায়। বিপদে হাতে টাক, বাবা নচেত মরিয়া তোমার সাথী। ব্যোমকেশকে আমার পাঠ জানাইলাম। সে বলিল, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কাগজটা থাক বলিয়া ভাঁজ করিয়া পকেটে রাখিল। আমি বলিলাম, লেখক বোধ হয় খুব শিক্ষিত নয়, বানান ভুল করেছে, সাথী লিখেছে। ব্যোমকেশ বলিল, শব্দটা সাথী নাও হতে পারে। শশাঙ্কবাবু ঈষৎ অধীর কণ্ঠে বলিলেন, চলো চলো, আস্তাকুর ঘেটে লাভ নেই। এতক্ষণে বোধ হয় কৈলাসবাবু উঠেছেন। ব্যোমকেশ বলিল, হ্যাঁ, ওই যে তার ভৌতিক জানালা খোলা দেখছি, চলো।